থানা ওসি বলছেন? ও, মনির ভাই ভালো আছেন? আমি এই যে আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বলছি। আজকে জি 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 ওই যে আপনার ডামি অস্ত্র নিয়ে কি ওই লোকটা ছিল নাকি সত্যি সত্যি অস্ত্র ছিল যে লোকটাকে গ্রেফতার করছিলেন? ডামি অস্ত্র না? আচ্ছা, ওনাকে কোন ধারায় মামলা দেওয়া হয়েছে? হ্যালো, মনির ভাই। সন্ত্রাস মামলা দিয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা। সন্ত্রাস বিরোধী আইনে? জি জি জি। মানে ওই ধারাটা কি? অস্ত্র না, অস্ত্র ছাড়া দিয়ে থাকি ওই যে ওই ধারাটা বিশিষ্ট এরকম সব ধারাতে কভার করে না, বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে অস্ত্র দেখিয়ে যেটা ভাইরাল হয়েছে আর কি, জি এটা জি জি। হচ্ছে আর কি ওই যে সে অস্ত্র প্রদর্শন করেছে এরকম বিষয়টা, ইজি বিষয়টা, কোনো মহামারী কোনো বিষয় না, জাস্ট আইনের ধারায় কভার করা যায়। মানে এটা কি সন্ত্রাস দমনের 2009-এর কত কত? ওটা তো খেয়াল নাই ভাই, ওটা তো দেখে বলছে ভাই। মনির ভাই, মনির ভাই শোনেন, আপনি আপনার কণ্ঠ কাঁপছে কেন? আমি স্বাভাবিক কথা বলছি, আপনি ভাই একটু ওই যে আপনি একটু আছে কোঅপারেট করেন। শোনেন শোনেন শোনেন। মাস্ক পরা, আমার মাস্ক পরা ভাই। আচ্ছা আচ্ছা মনির ভাই মাস্কটা শোনেন, খোলেন। আপনি একটু কোঅপারেট করেন। আপনি আপনার আপনি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আপনি দেশের শৃঙ্খলা রক্ষা করার জন্য যেটা ভালো মনে করেছেন করেছেন। আচ্ছা, এখন আমাকে তো ধরেন ওই বাদ মানে মানে আপনি যাকে অভিযুক্ত বলছেন, আমাদের ভাষায় তিনি ভিকটিম, তো ভিকটিমের পক্ষ থেকে আইনি সহায়তা চাওয়া হয়েছে। তো আমরা কাউকে আইনি সহায়তা করার আগে তার সম্পর্কে আমাদের জানতে হয়, বুঝতে পারছেন? যে আমরা আসলে সহায়তা কতটুকু করতে পারবো কি পারবো না, এটা জানতে হয়। তো আসলে আমি আপনাকে জানতে চাই যে এরকম একটা পাবলিক প্রোগ্রামে আর উনি যে ভিডিওগুলো আমি দেখলাম, ওনার ওই অস্ত্র দেখানোতে যে কেউ আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতেছেন বা কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছেন, এমন তো দেখলাম না। ভাই বিষয়টা তো ওরকম না, বিষয়টা হচ্ছে যখন সাউন্ড নেই বলে হয়েছে, যখন মিডিয়াতে আসছে, তখন বিভিন্ন জায়গায় কমেন্টস হয়েছে, দেশ জাতি, আমাদের সিনিয়র অফিসাররা দেখছেন, এরা বুঝছেন, হুম হুম। বিষয় মোবাইলটা বিষয়গুলো নেন। মানে চলে আসছে। সরকার সব দিকে ওইগুলো দিয়ে তো আর এটা আইন কভার করে না, হ্যাঁ। বুঝতে সবাই মানে এই ওই কভার করতে সিনিয়র যেভাবে আমরা অফিসারদের পক্ষ থেকে অর্ডার ছিল। জি জি জি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই জানেন, তারা যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, আইনে যেভাবে কভার করে ভাই সেভাবে করা হয়েছে। মোবাইল নেন। আর আমরা পারলে হেল্প করবো, সমস্যা নেই আমাদের, যদি আমাদের কোনো হেল্প লাগে আমরা করবো আমাদের। আচ্ছা ভাই, তো এই যে আপনার ওই যে হিন্দুরা যে রোডের মধ্যে একেবারে প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি মহড়া দেয় বাংলাদেশেই, তো সেগুলোতে ওগুলো কোনো ধারার মধ্যে কি পড়ে না? এটা তো দামি অস্ত্র ছিল। ব্যবস্থা নেই, আমার থানায় লেখাই করে দিই ভাই, অবশ্যই ব্যবস্থা নেব এটা। মানে আমি আপনাকে এখন তাহলে আসবো, কিছু ভিডিও দেবো আপনাকে, যেহেতু এটা আপনি ভিডিওতে দেখেছেন, আপনি তো সরাসরি দেখেন নাই তাই না? জি জি, আমি তো পরে আমরা পরে জানছি, ভিডিওতে দেখছি ভাই। ভিডিওতে দেখছেন তো আমি যদি কিছু ভিডিও দিই যে হিন্দুরা সরাসরি প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, আহ, তো আপনি কি তাদের গ্রেফতার করতে যাবেন এখন? না, আমার আমার থানার অধীনে যাবো না কেন? আমার থানার ভিতরে যে কার্যক্রম চলে, আমি 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 দেখবো, অবশ্যই যাবো। মানে তাহলে আপনি যদি যান তাহলে তো প্রত্যেক অফিসারেরই যাওয়া উচিত নাকি? জি জি। আর মানে আপনার এরিয়ার জন্য এক আইন, অন্য এরিয়ার জন্য আরেক আইন, এমন তো না মনে হয়, তাই না? না না, সমাজ যদি শোনা না, আমি বলে আমার তো থানা জুডিশন আছে, আমার আওতার যদি এরকম পড়ে, তো অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নেবো। সিনিয়র অধ্যয়ন কর্তৃপক্ষের নির্দেশে অবশ্যই আমি এটা আইনগত ব্যবস্থা আচ্ছা, নেবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি এই যে এইটা না আমাদের জুলাইয়ের পূর্বে ছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপনারা এটা করছেন। আপনার তো একজন থানার ওসি হিসাবে আইনে যা আছে আপনি তাই করবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই আইনে তো অবশ্যই কিন্তু আছে, এই আইন যে তো আপনি এখন যোগ আইনের করলেন যে সাথে ঊর্ধ্ব পরামর্শ করে, আমি ওরা বলি নাই, মানে আইনে পরামর্শ করে, আইনে যেটা পড়ে সাজেশন আমাদের, আমি তো একা বলছি না, আমাদের আরো কর্তৃপক্ষ আছে, সেটা আলোচনা করে, এটাই বলছি। মানে আমি তো জি জি। অন্য উদ্দেশ্য বলতেছি না, যে আমার আমি তো একা না, হ্যাঁ, সেই জন্য বলছি আর কি। মানে একটা দামি অস্ত্রতে আমার মানে আইনে আইনে একজন ই সর্বপ্রকার করলো আর তাকে যেটা সন্ত্রাস বুঝে শুনে দমন করতে আইনে হবে, মামলা আপনারা তারা দিয়ে দিলেন। সুন্দরভাবে আইনে অন্য যেটা ধারা কভার করে। অন্য ধারা দিতে পারতেন যে তাকে সতর্ক করার জন্য, ই করার জন্য, একেবারে সন্ত্রাস বিরোধী আইন, যেটা জঙ্গি মামলা, সেটা দিয়ে দিলেন। আবার জঙ্গি মামলা না, ওটা ওই যে ওই যে ওইটা কভার করে, ঠিক আছে, যেটা আইনে ভাই কভার করে সন্ত্রাস সেটা দমন কভার। আইন, ভাই আমরা আমি তো এটার এই আইনের ভিকটিম, আমি তো আমরা জানি। সার্বিকভাবে সহযোগিতা করা হবে ওনাকে, সার্বিকভাবে সহযোগিতা করবো আমরা, যে আইনে যেগুলো আছে আমরা অবশ্যই দেখবো। মানে সহযোগিতা বলতে কি করবেন একটু বলবেন কি? মানে আমাদের তদন্তের বিষয় যেগুলো আছে সূক্ষ্মভাবে যদি ওনাকে যেভাবে করা যায় আর কি, বিষয়গুলো আর কি কথা দেখা। মানে তদন্ত করলে
কি মানে কি সহযোগিতা উনি পেতে পারে একটু বুঝতে চাচ্ছি আর কি আমি। ভাই আসেন, আপনি আসেন, সাক্ষাতে কথা বলি, মানে সব বলা যায় না, আমি আচ্ছা এখন আসবো তাহলে সাক্ষাতে? আপনি বললে কিন্তু আসবো পরে। জি, এখনই আসবো। হ্যালো মনির ভাই, মনির ভাই, আপনি আসতে পারেন, সমস্যা নেই ভাই। হ্যালো, সালাম। হ্যালো এখনই আসবো? আপনি আসতে পারেন, মন চাইলে আপনি আসেন। আপনি কালকে আসেন স্যার। আপনাকে থানায় মানে আমার কথা বলেন, আমার স্যার আছে, কথা বলেন ভাই। দেন দেন, ওই যে স্যার আছে। দেন দেন জি স্যার। জি, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এসি উত্তরা বলছিলাম ভাই। ও ভালো আছেন ভাই, নাম কি? ভালো আছি ভাই। জি, আমি এসি উত্তরা ছাড়লাম। কে বলছেন কাহিনী ভাই? আমি আজাদি আন্দোলন বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী বলছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি অবস্থা ভাই? আমি ওই যে একটা ডামি অস্ত্রের কারণে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে, নিউজে দেখলাম আর কি। হ্যাঁ তো এইটার জন্য ফোন দিলাম যে আসলে লোকটা বেকুফি করছে, বোঝা যাচ্ছে যে সে একটা মিছিলের মধ্যে এভাবেই করা হয়তো ঠিক হয়নি, কিন্তু এই জন্য কি সন্ত্রাস দমন আইনে মামলা হয় তার নামে? ভাই, এটা হবে কিনা সেটা হলো আপনি আসেন, আপনি থানা আসেন, তো আসতেই যাচ্ছেন, আসলে নিয়ে কথা বলা যাবে ভাই। আচ্ছা, তাহলে আমি একজনকে পাঠাইছি, হ্যাঁ, আপনি তাকে কোঅপারেট করেন। মাওলানা আলতাফ হোসেন, উনি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ, আমরা তো আছি, আমরা এখানে আছি, থানায় আছি ভাই। জি জি, যাচ্ছেন, ওনাকে একটু আইন কানুনগুলো একটু বুঝাই দিন। আরেকটা বিষয় হলো, ওই যে হিন্দুরা যখন রাস্তায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রদর্শনী করে, ওইটা কি কোনো আইনে পড়ে নাকি ওদের জন্য ছাড় আছে আলাদা? না, এটা ভাই আমাদের এটার সাথে তো এটা রিলেটেড না ভাই। না না, আমরা গতকাল একটা যেটা মিছিলে যেটা হয়েছে ভাই, জি জি, এটা তো ওই যে শ্মশান পূজার নামে যেটা করা হয়, একবারে অস্ত্র নিয়ে যেটা মহড়া দেওয়া হয় শ্মশান পূজার নামে, ওইটার ব্যাপারটা বলতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আপনি আসেন, আপনি না না, ওইটা কি আইনের মধ্যে পড়ে কিনা এটা জানতে চাচ্ছিলাম। আপনি আসেন, আসলে কথা হবে ভাই। আচ্ছা, আমি লোক পাঠাইছি, ওনার কাছে উনি ইনশাল্লাহ আপনার ওনাকে একটু এই আইন কানুনগুলো একটু বুঝাই দেন, হ্যাঁ। ঠিক আছে, উনি যদি আমাকে বুঝাই না পারে তাহলে হয়তো আমিও আসবো, আসতে পারি। ঠিক আছে ভাই। মাওলানা আলতাফ হোসেন, হ্যাঁ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের, হ্যাঁ, উনি যাচ্ছে। ঠিক আছে, সালাম। কেটে দিয়েছেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা ওই আপনি আপনি কি রেকর্ড করছেন? আচ্ছা, তো আপনি আপনার প্রিয় দেশবাসী, সাউন্ড গেছে এখন? হুম হুম। আপনারা শুনতেছিলেন যে আমি ওসির সাথেও কথা বললাম, ডিসির সাথেও কথা বললাম। তো আসলে এই যে মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কানুনের আসলে অভাব হয় না, মুসলিমদের ক্ষেত্রে তাদের আইন কানুনের অভাব হয় না, কিন্তু যদি অমুসলিম হয় তখনই তারা আইনের কোনো ধারা খুঁজে পায় না। ঠিক আছে, যেমন দেখেন আপনার ডক্টর সারার হোসেনকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হইলো, থানায় বোমা মারার হুমকি দেওয়া হইলো, কোনো সমস্যা নেই। অথচ মানে ট্রান্সজেন্ডার যে মুসলিম না, যে এই জন্য সমস্যা নেই। একজন মুসলিম তিনি হয়তো আবেগে একটা দামি অস্ত্র নিয়েছেন এবং হয়তো উনি বোঝাতে চেয়েছেন যে ভারতীয় আগ্রাসন যদি হয় আমাদের দেশে, এখন দামি নিয়ে নামছি, তখন প্রকৃত অস্ত্র নিয়ে নামবো, এটা তো খারাপ কিছু না। এটা তো ভারতের আগ্রাসনের বিপক্ষে উনি অস্ত্রটা ধরেছেন। কিন্তু তিনি যেহেতু মুসলিম, এখন আইন মানে যত ধারায় তাকে ফেলানো যায় এবং যত কঠিন ধারা দেওয়া যায়, এই প্র্যাকটিস হাসিনার আমলে চলেছে। এই প্র্যাকটিস আমরা দেখতে চাই না। আর এই প্র্যাকটিস দেখতে দেখতে মানে ধৈর্যের বাঁধ ভাঙার কথা আমি বলবো না, বাঁধ তো ভেঙে গেছে। ওই যে হয় না যে বাঁধ ভেঙে যাওয়ার পরেও আবার কোনো রকম বাঁধ দিয়ে রাখার যে একটা চেষ্টা, এটা আমরা করতেছি। ধৈর্যের বাঁধ অলরেডি ভেঙে গেছে। তো প্রশাসন মনে হয় চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করতে। আমার মনে হয় যে ভারতের ইশারায় তারা চাচ্ছে যে হুজুররা নামুক, তাহলে হাসিনাকে আবার আনতে পারবে তারা। কিন্তু আমি বলতে চাই যে হুজুররা যদি নামে হাসিনার ফিরে আসবে তো না, বাংলাদেশে অস্থিতিশীলতা হবে, হয়তো রক্তের একটা বন্যা বয়ে যাবে, কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারত যে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে পেটের ভিতর নেবে, বাংলাদেশকে সে হজম করতে পারবে না। বাংলাদেশ বোমার মতো বিস্ফোরিত হবে ভারতের পেটে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। এবং ভারত সে পথ থেকে হাঁটছে।
কোরআনে এমন এক জানালা যা দিয়ে ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়, কোরআনের জানালা দিয়ে আমি এমনটাই দেখতে পাচ্ছি। তো ভারতে যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে ভারতের এই গোলামদেরকে যেন ভারত বলে দেয় যে এত বাড়াবাড়ি তোমরা করো না আমাদের পক্ষ নিয়ে। আর যদি ভারত মানে এখন আর সরাসরি ইউনুসকে কিছু বলবো না আমরা, এখন সরাসরি ভারতকে বলা উচিত, কারণ বাংলাদেশ তার ইউনুস চালায় না। হ্যাঁ, তো ভারত যদি চায় যে তারা টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশকে পেটের মধ্যে নিয়ে এভাবে, তাহলে তারা করুক। দ্যাটস অল। ইনকিলাব জিন্দাবাদ।